একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রতিবেশী দেশ ভারত আয়োজিত তৃতীয় গ্লোবাল সাউথ সামিট 2024-এর উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। একটি টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতায়িত গ্লোবাল সাউথ শিরোনামের এবারের আয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের যুব প্রজন্ম জনগণের কাছে তাদের বিপ্লবী পরিবর্তনের আকাঙ্ক্ষা তুলে ধরেছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের পুনরুদ্ধার, গণতন্ত্র ও মানবাধিকারের নিশ্চিতকরণের মাধ্যমে অর্থবহ সংস্কার আনার আহ্বান জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, টেকসই ভবিষ্যতের জন্য বিশ্বের প্রতি দায়িত্বশীল হতে গ্লোবাল সাউথকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমাদের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুবিধ গণতন্ত্রের দিকে রূপান্তর নিশ্চিত করতে এবং যেখানে অবাধ, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে এই পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সকালে মধুবাগ থেকে মগবাজার পর্যন্ত হয় এই সমাবেশ। এ সময় বিএনপি নেতারা দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করার দাবি জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। বলেন, হেফাজতের আন্দোলনেও গণহত্যা চালিয়েছিলেন শেখ হাসিনা, তাই সেই মামলাতেও তাকে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া বিএনপির নামে যারা চাঁদাবাজি বা অরাজকতা সৃষ্টি করছে তাদেরকে পুলিশের হাতে তুলে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নীরব। ছাত্র জনতাকে এই শেখ হাসিনা পুলিশ বাহিনী প্রকাশ্যে হত্যা করেছে। অবিলম্বে সেই ঘটনায় শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইজি, পুলিশ কমিশনার সহ সমস্ত এই ঘটনার যারা যেসব কর্মকর্তা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। রাজধানী সহ দেশের সব থানায় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করছে সেনাবাহিনী। সড়কে বেড়েছে ট্রাফিক পুলিশের উপস্থিতি। এদিকে নাশকতার কারণে যেসব থানার ভেতরে পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেসব জায়গায় থানার সামনে অস্থায়ী স্থাপনা বসে অভিযোগ নেওয়া হচ্ছে। এর আগে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, দেশের 639টি থানার সবগুলোতেই কার্যক্রম চলছে। এর মধ্যে মেট্রোপলিটনের 110টি থানা এবং জেলার 529টি থানা রয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের 24টি থানার কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। নতুন সরকার দায়িত্ব নেয়ার 10 দিনের মাথায় সারা দেশে পুলিশের কার্যক্রম প্রায় স্বাভাবিক। পুলিশের বেশিরভাগ কর্মকর্তা কাজে যোগ দিলেও অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ কয়েকজন বিতর্কিত কর্মকর্তার খোঁজ মিলছে না। এছাড়া সাধারণ পুলিশ সদস্যদের অনেকে অসুস্থতা ও ব্যক্তিগত কারণে এখনও থানায় আসছেন না। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শিগগিরই তারা কাজে যোগ দেবেন। সদর দপ্তরের কর্মকর্তা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান, এখন পর্যন্ত কতজন পুলিশ সদস্য কাজে যোগদান করেননি সেটি নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে। আজ এবং আগামীকালের মধ্যে সংখ্যাটি পাওয়া যাবে। 90 ভাগেরও বেশি পুলিশ সদস্য তাদের নিজস্ব ইউনিটে যোগদান করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে বিতর্কিত অনেক পুলিশ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে হত্যা মামলা। তারা কাজে যোগদান করবেন কিনা সেটিও কেউ নিশ্চিত করতে পারছে না। থানার কার্যক্রম নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, বরিশালের থানার কার্যক্রমগুলো পুরোদমে চালু হয়েছে কিনা, আর অনুপস্থিত কোনো পুলিশ সদস্য কি আছেন? দেখুন, এখন পর্যন্ত অনুপস্থিত পুলিশ সদস্যের কোনো হিসেব দেয়া হয়নি। তবে ধারণা যেটা করা হচ্ছে বা পুলিশ বিভাগ থেকে যেটি আভাস পাওয়া গেছে সেটি হচ্ছে বরিশালে আসলে অনুপস্থিত পুলিশ সদস্যের সংখ্যা নেই। তো তারা যেটি বলেছেন যে বরিশালের 4টি থানা এবং 4টি ফাঁড়িতে 560 জন পুলিশ সদস্যের সবাই ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। আমি এখন দাঁড়িয়েছি বরিশাল কোতোয়ালি থানার সামনে। আপনি দেখুন যে এখানে সেনাবাহিনীর এক সেকশন সেনাবাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রয়েছে এবং উনারা মোতায়েন থাকছেন সকাল থেকে পালাক্রমে। সারাদিন সারা রাতে উনা এখানে থাকেন এবং
পুলিশের যে পুলিশের নিরাপত্তা নিশ্চিত সহ সার্বিক নিরাপত্তার দায়িত্বে ওনারা রয়েছেন। পাশাপাশি যেটুকু জানা গেছে যে বরিশালের 4টি থানা এবং 4টি পুলিশ ফাঁড়ি, এটি হচ্ছে মহানগরের, এর একটিতে কোন রকম অকারেজ ঘটেনি। কাউনিয়া থানায় কিছু একটা ঘটতে যাচ্ছিল, তার আগে সেটি ম্যানেজ হয়েছে, না ঘটায় এখানে খুব একটা যেটি বলা হয়ে থাকে যে মানে একটা শূন্যতা, সেই শূন্যতার সৃষ্টির কোনো অবকাশ ছিল না। পুলিশ যখন কর্মবিরতিতে ছিল তখন এখানে কর্মবিরতি হয়েছে, তারপরে তারা এসে কাজে যোগ দিয়েছে। আমি জিডি এবং যেটি মামলা হয়ে থাকে অভিযোগ, সেগুলোর খোঁজ নিয়েছি। তো সমানে জিডি হয়েছে, প্রত্যেক 4টি থানার প্রত্যেকটি জায়গায় জিডি হয়েছে, আর মামলা হচ্ছে, কিন্তু মামলার গতি খুবই কম, অভিযোগের গতি এখনো খুব কম। পুলিশ আর এখানে পাবলিকের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটি আসলে ইমেজ সংকট। শেষকালে পুলিশ একটু ক্ষিপ্ত বেশি হয়েছিল এবং কিছু সংঘর্ষ হয়েছিল। ইমেজ সংকটের কারণে যে বিলম্বটা হয়েছে, এমনিতে মারামারি বা থানা হামলা থেকে শুরু করে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর যেটি বলা হচ্ছে যে বরিশালে পুলিশের যারা যোগদান করেছেন তারা ইতিমধ্যে প্রায় 1800 সদস্য রয়েছে মেট্রোপলিটন পুলিশে, তার মধ্যে ম্যাক্সিমামই ছিলেন, বিষয়টি গণনা করা হয়ে থাকে থানায় আসলে উপস্থিতি নিয়ে। থানায় উপস্থিতি যেমনটা ছিল তেমনটা হয়ে গেছে। এখন যেটি দেখা যাচ্ছে সেটি হলো রাত্রে প্যাট্রোলিং এর ক্ষেত্রে বরিশালে 21টি যানবাহন দিয়ে পুলিশ নামতো, সেখানে পুলিশের 4 থানায় 11টি যানবাহন, যেটি নিজস্ব, এই নিজস্ব যানবাহনে। তবে তারা যেটি করেছে, নিজস্ব যানবাহনে আগে যেমন 4 জন করে নামতো, এখন 8 জন করে, অর্থাৎ শক্তি বাড়ানো হয়েছে। এইভাবে তারা তাদের টহলটা দিয়ে যাচ্ছে 11টি যান দিয়ে। বাকি যেই 10টি রয়েছে সেই 10টি আসলে আপনারা জানেন যে ভাড়ায় চালিত যানগুলোকে ওনারা সিজ করতেন এবং সেভাবে পুলিশে অ্যাড করে চালাতেন, সেটি এখন হচ্ছে না। তবে পুলিশ কমিশনার যেটুকু বলেছেন ওটাও স্বাভাবিক হয়ে যায়। সার্বিকভাবে বলা যায় যে সার্বিক নিরাপত্তার দায়িত্বে বরিশালে রয়েছে সেনাবাহিনী, এবং সেই সেনাবাহিনী এখন বরিশালের প্রত্যেকটি থানাকে এক সেকশন করে সেনাবাহিনী, 14টি থানা মোট জেলাকে নিয়ে 14টি থানাকে তারা শক্তি বৃদ্ধি এবং তাদের শৃঙ্খলা অটুট আর নিরাপত্তা দিয়ে চলেছে। তাদের এই শক্তি, এই যোগানে পুলিশও শক্তিশালী হয়েছে এবং তারাও কাজে নেমেছে, মাঠে কাজ করছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। বাসায় বিপুল টাকা রেখেও শেষ পর্যন্ত সরাতে পারেননি সাবেক সচিব শাহ কামাল। শুক্রবার তার বাবর রোডের বাসা থেকে জব্দ করা হয় 3 কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার। এই অভিযানটি সেনা সদস্যদের হাতে শেষ হলেও কারা শুরু করেছিল জানা যায়নি। শুক্রবার বিকেল দুদক পরিচয়ে বাবর রোডের এই বাসায় আসেন কয়েকজন। সন্দেহ হওয়ায় তাদের অনুসরণ করেন এক এলাকাবাসী। ভেতরে ঢুকে দেখতে পান টাকা গুনতে। পরে খবর দেয়া হয় সেনাবাহিনীকে। এর মধ্যে একটি গ্রুপ টাকা নিয়ে সটকে পড়েছে বলে দাবি এলাকাবাসীর। আমাদেরকে চলে যেতে বলছে ওনার আরেকটা বাসা আছে, ওই বাসায় দেখেন। যখন ওই বাসার কথা বলছে আমাদেরকে এখান থেকে সরাই দিয়ে, তখন আমাদের আরও বেশি সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই এখানে কিছু আছে। গ্রুপ বলতেছে সিটিটিভি, একটা গ্রুপ বলতেছে দুদুকের, দুইটাই আমার সন্দেহ হচ্ছে। তারপরে আমি সর্বপ্রথম আমরা ছোটো ভাইরা আর পাঠাইলাম সেনাবাহিনী। 3-3.5 বস্তা টাকা দেখছি, বা আরও আর জায়গায় মুভ করতে দেয় নাই। তখন আমি বলছি এটা জব্দ তালিকা করেন, এইখানকার সব কিছু আপনি যদি সিটিটিভি রন ব্যয় আপনি জব্দ তালিকা তৈরি করেন। পরে সেখানে আসেন সেনা ও পুলিশ সদস্যরা। এক ব্যক্তির পকেট থেকে বের করা হলো স্বর্ণালঙ্কার। 5 ঘন্টা গণনা শেষে জানানো হয় সেখানে পাওয়া গেছে 3,39,00,000 টাকা। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মার্কিন ডলার থেকে শুরু করে পাওয়া যায় মালয়েশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল, কোরিয়ান ও চীনা মুদ্রা। কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলা খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে, মানে লুটের মতো জাস্ট। আমাদেরকে আমরা আসলে আপনারা কেন এখানে? 1000 টাকা নোটগুলো ওনারা আগে সরিয়ে ফেলছে, সবার আগে, ওগুলো আমাদের সামনেও আনতে দেয় নাই। তারপরে 500 টাকা খুচরা 5 টাকার নোট আমাদের সামনে গুনতেছে। আমার মতো এখানে যে কিছু গাড়ি দেখার পরে আমরা উপরে গেলাম, তাদের সন্দেহ হলো যে এইভাবে একটা লোক এভাবে ঢুকলো কেন। পরবর্তী আমরা তাদের পিছনে যাওয়ার পরে দেখলাম যে তারা ওইখানে গিয়ে বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার, তারপরে টাকার ব্যাগগুলো তার বিভিন্ন পকেট ঢুকেন। তারা আবার দৌড়াদৌড়ি করতেছে, যে তাড়াহুড়ো করতেছে যে টাকাগুলো কী করবো। 2টা সাদা গাড়ি আসছে, সামনে সাদা নেম প্লেট লেখা ছিল দুদক, এবং ওই দুদকের গাড়িতে বস্তায় ভর্তি টাকা নিয়ে গেছে।
স্বর্ণ অলংকার ছিল এবং ওরা বলছে আমরা প্রশাসনের লোক এমন অবস্থা দেখছি পকেটে, তারপরে আপনার এই পকেটে টাকার বান্ডিল এরকম উঁচা হয়ে আছে। তবে এ সময় বাসায় ছিলেন না শাহ কামাল। 2015 থেকে 20 সাল পর্যন্ত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। এই অভিযানের ইতি সেনাবাহিনীর হাতে ঘটলেও শুরুটা কারা করেছিলেন ব্রিফিং না হওয়ায় সে বিষয়ে মেলেনি কোনো তথ্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। সবার চিকিৎসায় বিনামূল্যে করা হবে। এজন্য সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসাধীনদের কাছ থেকে বিল না নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সকালে ঢাকা মেডিকেলে গিয়ে আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত অনেকেই বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার রুহিয়ার রামনাথ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার স্ত্রী অঞ্জলি সেন জানান, শুক্রবার রাত 10:30টার দিকে সাদা পোশাকের একদল লোক পুলিশ পরিচয় দিয়ে তাকে নিয়ে যায়। তবে রমেশ সেনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে পুলিশের একটি দল গিয়ে তাকে আটক করেছে। নিরাপত্তার জন্য রমেশ সেনকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী। আমি অনেক অনুরোধ করলাম, তারা 1 জন 2 জন 4 জন করতে করতে বিশাল বিশাল চেহারা, তাদের কাছে অস্ত্র আছে বোঝা যায়। তো অনেক অনুরোধ করলাম যে কিছু করো না, বয়স হয়ে গেছে, শরীর অনেক খারাপ, হাঁটতে পারে না। অনেক অনুরোধ করছি, ওরা কিছুতেই শোনে না। বলতেছে আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছায় দেবো, কিছু চিন্তা করবেন না। বিস্ফোরক মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল দেব শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। ডবল মোরিং থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তার 8 দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশ জানায়, ভোর 6:30টায় বায়েজিদ বোস্তামি মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে নগরীর ডবল মোরিং থানায় এমপি লতিফের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন এরশাদ নামে এক যুবক। এজাহারে বলা হয়, 4 আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকা থেকে ফেরার পথে গুলিতে আহত হন এরশাদ। এই ঘটনায় এম.এ. লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় 1 থেকে 150 জনকে আসামি করে মামলা করা হয়। এম.এ. লতিফ চট্টগ্রাম বন্দর আসনে 4 বারের সংসদ সদস্য। এছাড়াও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ছিলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের সময় স্কুল শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 119 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে আশুলিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত শিক্ষার্থী আসাবুরের চাচাতো ভাই শাহিদ হাসান মিঠু। ঢাকা 19 সাভার আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 119 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করা হয়। মামলায় উল্লেখ করা হয়, 5 আগস্ট 10ম শ্রেণীর শিক্ষার্থী আসাবুর বাসা থেকে বের হয়ে বাইপাইল এলাকায় যায়। এ সময় আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাবুর। ঢাকা কলেজে ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাদের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, হকি স্টিক এবং হেলমেট উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে তারা এই অভিযান চালায়। শিক্ষার্থীরা জানিয়েছে, হলগুলো থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তাদের দাবি, 5 আগস্টের পর হল থেকে অস্ত্র সরিয়ে নিতে ছাত্রলীগকে সহযোগিতা করেছেন শিক্ষকরা। এ সময় হলগুলোতে নিয়মিত শিক্ষার্থীরা যেন উঠতে পারে সে বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তারা। বলেন, বৈষম্য দূর করতে চান তারা, গেস্টরুম সংস্কৃতি দূর করতে চান। এ সময় শিক্ষক রাজনীতিও নিষিদ্ধের দাবি জানান শিক্ষার্থীরা। অভিযানে শিক্ষার্থীদের সহযোগিতা করেন হলের কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষার্থীরা বলেন, তাদের ধারণা ছিল হলগুলোতে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি আগ্নেয়াস্ত্র থাকতে পারে। এ নিয়ে আরও জানাতে ঢাকা কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, কি ধরনের অস্ত্র সেখানে পাওয়া গেছে বিস্তারিত জানাবেন। সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য আছে কিনা?
দেখুন, শুরুতে আসলে এই ঢাকা কলেজের যে ছাত্রাবাসগুলোতে যে অভিযানটি আসলে পরিচালনা করা হয়েছে সেই বিষয়ে আপনাকে তথ্য দিতে চাই যে আপনি এরই মধ্যে আসলে জেনেছেন যে 11টার দিকে এই অভিযানটি আসলে 8টি হল রয়েছে, ছাত্রাবাস রয়েছে, সেই 8টি ছাত্রাবাসে এক এক করে এই অভিযানটি আসলে শুরু করেছিল সাধারণ যেসব শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীরা। তাদের অভিযোগ ছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী ছিলেন তারা মূলত বিভিন্ন হলের যে ছিলেন সেই রুমে বিভিন্ন ধরনের অস্ত্র আসলে রাখা ছিল। তারই ভিত্তিতে মূলত এখানকার যে সাধারণ শিক্ষার্থীরা তারা এই অভিযানটি আসলে শুরু করে। এই শিক্ষা কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ তাদেরকে সহায়তা করে। আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি এবং আপনি নিশ্চয়ই ফুটেজে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অসংখ্য যে রাখা হয়েছে আছে এবং একই সাথে রুম ছিল, সেই রুমগুলোতে দেশীয় যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো আসলে ছিল। এখানে আমরা বিভিন্ন ধরনের অস্ত্র দেখছি, এখানে বিভিন্ন ধরনের দা দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের রামদার মতো করে যে অস্ত্রগুলো সেই অস্ত্রগুলো যেমন রয়েছে, ছুরি রয়েছে, চাকু রয়েছে এবং লোহার যে হাতুড়ি সেই হাতুড়িও আসলে আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে দেখতে পাচ্ছি যে অনেক হট স্টিক, সেই হট স্টিকও এই যে হলগুলো সেই হলগুলো থেকে উদ্ধার করা হয়েছে এবং একই সাথে এই হলগুলো সেই হলগুলো থেকে উদ্ধার করা হয়েছে এবং একই সাথে এই বিভিন্ন যে হলের যে রুমগুলো সেই রুমগুলো থেকে বিভিন্ন ধরনের যে মাদকদ্রব্যের যে খালি বোতল, সেই মাদকদ্রব্যের বিভিন্ন খালি বোতল, সেই খালি বোতলগুলো এখানে উদ্ধার করা হয়েছে। সেটি বাহিনীর সদস্যদের দুটি টহল টিম এখানে আসতে দেখেছিলাম, তারা এটি দেখে আবার চলে গেছেন। এই মুহূর্তে এখানে যে অস্ত্রগুলো বা যে জিনিসপত্রগুলো উদ্ধার করা হয়েছে এগুলো সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের হেফাজতে তারা রেখেছেন এবং তারা বলছেন যে এগুলো তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তাদের কাছে আসলে তুলে দেবে। এবং একই সাথে শিক্ষার্থীরা দাবি করছেন, বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা দাবি করছে যে ঢাকা কলেজের হলে আর এইরকম কোনো ধরনের কোনো অস্ত্র এবং কোনো রাজনৈতিক কর্মীদের অবস্থান যেন না থাকে। ব্যাপারগুলো যাতে আসলে হল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ নজরদারি করে সেই কলেজ কর্তৃপক্ষ নজরদারি করে সেই কলেজ কর্তৃপক্ষকে আসলে দাঁড়ানো হয়েছে। আমার সঙ্গে যিনি সহকর্মী আছে এখানে বিভিন্ন ধরনের যে লাঠি সোঁটাগুলো আছে সেই লাঠি সোঁটাগুলোও এই বিভিন্ন হলের যে কক্ষগুলো আছে সেই কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এবং এই যে লাঠিসোঁটা আছে, যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো ব্যবহার করে সাধারণ যে শিক্ষার্থী আছেন সেই শিক্ষার্থীদেরকে ভয়ভীতি দেখানো হতো, সেই শিক্ষার্থীদেরকে মারধর করা হতো এবং এই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হতো। এইসব অস্ত্রের যে ব্যবহার সেই ব্যবহার দেখিয়ে আমরা প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করতে এই যে হলগুলো সেই হলগুলো থেকে দেখেছি এবং একই সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যে হেলমেট সেই হেলমেটগুলো এখানে রয়েছে এবং এই হেলমেটগুলো বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে বিভিন্ন কারণে, যেটি আসলে সাধারণ যে শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীরা বলছেন। এবং যে অভিযানটি কিছুক্ষণ আগে শেষ করা হয়েছে, ঢাকা কলেজে 8টি যে হল সেই 8টি হল থেকে এইসব যে জিনিসপত্র, অবৈধ অস্ত্র, দেশীয় অস্ত্র, বিভিন্ন মাদকদ্রব্যের খালি বোতল এইগুলো আসলে উদ্ধার করে একটি হলের সামনে আসলে এখানে এনে জড়ো করা হয়েছে এবং এরপরে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে এটি অবহিত করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর দুটি টহল টিম এখানে এসেছিলেন, তারাও এই বিষয়গুলো এবং যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো আসলে দেখে গেছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা এগুলো উদ্ধার করেছে তারা বলছে যে এই অস্ত্রগুলো পুলিশের কাছে তারা হস্তান্তর করবে এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে নিরাপদে হলগুলোতে থাকতে পারে
তাদের যাতে আসলে কোনো অসুবিধা না হয়, আর সেই দাবিটি হল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন। তো আমার কাছে ঢাকা কলেজের থেকে এটি ছিল এখনকার সবশেষ। ঢাকা কলেজ থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। অবশেষে পুরোদমে শুরু ট্রেন চলাচল। শতভাগ যাত্রী নিয়ে এই গন্তব্যে ছুটছে নানা রুটের ট্রেন। সময়সূচিতেও নেই কোনো বিপর্যয়। নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। তবে বন্ধ ভারতে যাওয়ার মৈত্রী ও মিতালি এক্সপ্রেস। ২৭ দিন বন্ধ থাকার পর ১৫ আগস্ট শুরু হয় আন্তনগর ট্রেন চলাচল। প্রথমে যাত্রী কম থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। শতভাগ সিট পূরণ করেই নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, নেই ভোগান্তিও। ট্রেন যাত্রা আগের মতো স্বাভাবিক আছে, টিকিটের তেমন কোনো ভোগান্তি নেই। আমরা যেহেতু আগে অনলাইনে টিকিট কেটেছি, এই জন্য কোনো সমস্যায় পড়ি নাই। তো অনলাইনে টিকিট কাটছে, অনলাইনে কোনো সমস্যা হয় নাই। তারপরে হচ্ছে আসছি টাইম মতো, শুধু ট্রেনটা এখনো আসে নাই। টিকিট অনলাইনে কাটছি, টিকিট পাইছি, টিকিটে কোনো অসুবিধা হয় নাই। বাট ট্রেনটা কখন আসবে এটাও এখনো বলতে পারতেছে না। লোকাল কমিউটার আন্তনগর সব মিলে দিনে চলছে 63 জোড়া ট্রেন, নেই যাত্রী সংকট। আন্তনগর ট্রেন চলার সিদ্ধান্ত হয়েছে। সেই সকল ট্রেনের টিকিট ইতিমধ্যেই আপনার অনলাইনে অফারেন বিভিন্ন জায়গাতেই বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আর যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের রেলওয়ে পুলিশ এবং পাশাপাশি আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা তাদের নিজ নিজ কর্মস্থলে ইতিমধ্যে যোগদান করেছেন। পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে। তবে আন্দোলনের সময় ভাঙচুরের মুখে পড়া পারাবত জামালপুর এক্সপ্রেস বন্ধ। আর বন্ধ থাকায় সব মিলিয়ে এতে প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে রেলওয়ে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তনগর ট্রেন চালুর পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে ট্রেনের যাত্রী পরিবহন। শতভাগ আসনে যাত্রী নিয়ে ছুটছে আন্তনগর ট্রেনগুলো। টিকিট মিলছে কাউন্টার ও অনলাইনে। যাত্রী পরিবহনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রেল কর্তৃপক্ষ। ২৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সারা দেশে চালু হয় আন্তনগর ট্রেন। এরপর থেকে যাত্রী বাড়ছে ট্রেনে। শনিবার সকাল থেকেই চট্টগ্রাম রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে দেখা গেছে যাত্রীর ভিড়। শনিবার ভোর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছে ট্রেন। প্রতিটি ট্রেন যাত্রা করছে শতভাগ যাত্রী নিয়ে। যাত্রীর চাপ আছে মোটামুটি ভালো, শুধু ট্রেনটা আসতে লেট হয়, সবসময় একই অবস্থা। টিকিটটা এখন আমরা অ্যাভেলেবেল পাইতেছি অনলাইনে। আমি কালকে টিকিট কাটছি, সন্ধ্যার দিকে কাটছি। রাজশাহী থেকেও পুরোদমে যাত্রী পরিবহন করছে আন্তনগর ট্রেন। শনিবার সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে ধূমকেতু ও বনলতা এক্সপ্রেস। ট্রেন জার্নিটা এটা একদিকে যেরকম আরামদায়ক, অনুরূপভাবে এটা কষ্ট কম। ট্রেন কোনো কারণে লেট হয় তাহলে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে বিদেশের মতো। এই আইনটা চালু করলে আমাদের জনগণের জানমালের হেফাজত থাকে, সুন্দরভাবে আমরা ভ্রমণ করতে পারব। পুলিশ, জিআরপি পুলিশ, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন রকমের ফোর্স তারা মুভমেন্ট করছে। আর বিশেষ করে ট্রেনের নিরাপত্তায় জিআরপি স্কোয়াড তারা যাচ্ছে ট্রেনে। আর প্ল্যাটফর্মগুলোতে আরএনবিরা তারা আইন শৃঙ্খলার দায়িত্বে তারা সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছেন। খুলনা রেল স্টেশন থেকে প্রতিটি ট্রেন ছেড়েছে সময় মতো। রেলের সেবা নিয়েও সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। ট্রেনের পরিবেশ ভালো আছে, আমি দেখছি না কোথাও কোনো সমস্যা আছে। আন্তনগরের পাশাপাশি লোকাল ট্রেনগুলোতেও দেখা গেছে যাত্রীর চাপ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটে কান্নি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়, শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার ভোরে ঢাকাগামী কান্নি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে শিডিউল বিপর্যয়ে পড়ে ট্রেনটি। ভোর 6:30টার দিকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় 3 ঘন্টা দেরিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেটি। চট্টগ্রামগামী পাহাড়ি একা এক্সপ্রেস ট্রেনেরও শিডিউল বিপর্যয় হয়। ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনেরও শিডিউল বিপর্যয় হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। আর প্রথম বর্ষের তৃতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম চলবে 19 ও 20 আগস্ট। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় 19 ও 20 আগস্টে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে। জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির 18তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সাথে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। 14 আগস্ট ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষা জীবন নির্বিঘ্ন রাখতে গুচ্ছ ভর্তি পরীক্ষার অবশিষ্ট কার্যক্রম দ্রুত শেষ করার অনুরোধ জানায় ইউজিসি। এরই পরিপ্রেক্ষিতে জিএসটির সমন্বিত ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
প্রায় 1 মাস পর চট্টগ্রামে পৌঁছেছে শিশুদের জীবন রক্ষাকারী 3 ধরনের টিকা ডিপথেরিয়া, হুপিং কাশি ও ধনুষ্টঙ্কার রোগ প্রতিরোধে পেন্টাভ্যালেন্ট, নিউমোনিয়া প্রতিরোধে পিসিভি এবং পোলিও প্রতিষেধক হিসেবে আইপিভি টিকা ব্যবহৃত হয়। 0 থেকে 15 মাস বয়সী শিশুদের এসব টিকা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগ বলছে বিদেশ থেকে আনতে হয় শিশুদের এসব টিকা। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এতদিন এই টিকা আনা সম্ভব হয়নি। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যাপ্ত টিকা চট্টগ্রামে পৌঁছেছে। এরই মধ্যে বেশ কিছু টিকা পাঠানো হয়েছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। দ্রুতই সব কেন্দ্রের টিকার সরবরাহ স্বাভাবিক হবে। 25 জুলাই থেকে শিশুদের জীবন রক্ষাকারী এসব টিকার সংকট চলছিল। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও উপজেলায় বছরে 2,67,043 ডোজ টিকা প্রয়োজন হয়। আলু, পেঁয়াজ এবং সবজির দাম বেশি নেওয়ার অভিযোগে রাজধানীতে 3টি দোকানকে 3,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে রাজধানীর হাতেরপুল বাজারে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সাথে বাজার পরিদর্শনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা বলেন, বাজারের দোকানিরা কোনো রসিদ ছাড়া পণ্য সরবরাহ করছিলেন। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি পাইকাররা তাদেরকে কোনো পাকা রসিদ দেয় না। ক্রেতারা অভিযোগ করেন, অভিযানের সময় দাম কমানো হয়, পরে আবার বেড়ে যায়। এদিকে ভোক্তা অধিদপ্তরে আরও জনবল বাড়িয়ে বাজার তদারকি বাড়ানোর দাবি জানায় শিক্ষার্থীরা। কাঁচামালের কোনো স্লিপ দেয় না, এই কারণে বলছি যে কারণ বাজার আপনারা ঠিক করেন, কারণ বাজার স্লিপ দিতে বাধ্য করেন। এটা কখনোই কম বলে না, এই যে আপনারা ফাইন করে গেলেন এই পাবলিকের কাছ থেকে নিবে। 1 কেজিতে 20 থেকে 30 টাকা করে লাভ করার প্রবণতা লক্ষ্য করলাম এবং এর সপক্ষে তারা কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারে নাই। এজন্য আমরা 3টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা আরোপ করেছি এবং বাজারে কাঁচা সবজির যে মূল্য সেখানে প্রত্যেক কেজিতে 10 টাকা করে কমানোর পর ওনাদের যৌক্তিক লাভ থাকছে এবং এখানে 10 টাকা করে মূল্য। দেশের বিভিন্ন জেলায় সপ্তাহের ব্যবধানে 160 থেকে 180 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারে বিভিন্ন সবজির দাম যখন কিছুটা কমতির দিকে, তখন কাঁচামরিচের চড়া দর নিয়ে বিপাকে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, বর্ষায় মরিচের চাষে ক্ষতির পাশাপাশি আমদানি কমায় বেড়েছে দাম। হঠাৎ করে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে কাঁচামরিচের অস্বাভাবিক দাম। পাবনায় একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে 130 থেকে 140 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। মরিচের দামে এমন অস্থিরতায় হতাশ ক্রেতারা। তাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি ও মূল্য তালিকা না থাকার কারণে কিছুতেই বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। কাঁচামরিচ কিনতে আসলাম বাজারে, তখন ছিল হচ্ছে 180 টাকা কেজি। হঠাৎ করে 2 দিন পর আজকে কাঁচামরিচ কিনতে এসে দেখি 320 টাকা কেজি। এটা যদি তারা একটু তত্ত্বাবধান করে সেভাবে আমার মনে হয় দাম কমে যাবে। ঠাকুরগাঁওয়ে 2 দিনের ব্যবধানে কেজিতে 160 থেকে 180 টাকা পর্যন্ত বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, এলসি না থাকার কারণে তাদের আমদানি কমে গেছে। আমাদের দেশে প্রোডাকশন অনেক কম হওয়ার কারণে বহির্বিশ্বের থেকে যদি না আমদানি করা হয়, এই কারণেই মরিচের বাজারটা আসলে ঊর্ধ্বমুখী হয়ে আছে। একই কথা বলছেন চুয়াডাঙ্গা ও ফরিদপুরের ব্যবসায়ীরা। তাদের দাবি, আমদানি করা হলে আবারও কমতে শুরু করবে কাঁচামরিচের দাম। চাষিরা কাঁচা ঝাল তুলতে পারছে না, কাঁচা ঝাল সেরকম ধরছে না, যার কারণে বাজারে সাপ্লাই কম। এই কারণে কাঁচা ঝালের মূল্যটা 1 সপ্তাহ ব্যবধানে এরকম বেড়ে গিয়েছে। মরিচের দাম অন্য বেশি, আমদানি খুব কম। তারপরে কয়েকদিন বৃষ্টিও নামছে, তারপরে তো আপনার এলসি যে মরিচটা আসতো, ওই মরিচ তো আপনার বর্তমানে আসে না। তবে ভিন্ন চিত্র দেখা গেছে বগুড়াতেও। 2 দিন আগেও কাঁচামরিচের দাম কেজিতে অন্তত 90 টাকা বেড়ে বিক্রি হয় 400 টাকা দরে। তবে শনিবার কেজিতে 60 টাকা কমে বিক্রি হয়েছে 320 টাকায়। গতকাল বিক্রি করছিলাম আপনার হচ্ছে 100 টাকা 90 টাকা পোয়া, আজকে যা বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 70 টাকা পোয়া পর্যন্ত। আমদানিকারকরা জানান, সরকারি ছুটির কারণে স্থলবন্দরে পণ্য খালাস বন্ধ ছিল। তবে সরবরাহ স্বাভাবিক হলে 2-1 দিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে আসবে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাঁচামরিচের দাম নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হবেন সহকর্মী এসএম মাসুদুর রহমান। মাসুদুর, ফরিদপুরে কাঁচামরিচ কি দামে বিক্রি হচ্ছে আর ব্যবসায়ীরা কি বলছেন, কেন দাম বেড়ে গেল?
কাঁচামরিচের সমস্যা সারা দেশের মতো ফরিদপুরেও একই রকম চিত্র। গত 2 দিন আগে যে কাঁচামরিচ ছিল 180 থেকে 200 টাকা, সেটা ব্যবধানে 24 ঘন্টা 48 ঘন্টার ব্যবধানে দেখা গেছে যে 100 থেকে 150 টাকা বৃদ্ধিতে সেটা বিক্রি হতে দেখা গেছে। গতকালকে 250 এবং 300, আজকে সর্বশেষ সকালের পরে দুপুর নাগাদ এখন 360 টাকা পাইকারি দরে বিক্রি হতে দেখা গেছে, খুচরা পর্যায়ে যেখানে আরও বেশি দরে বিক্রি করছে বিক্রেতারা। যে কারণে মরিচের যে বাজার সেটা ঊর্ধ্বগতি বাজারের কারণে হতাশা হয়েছেন ক্রেতারা। তাদের বক্তব্য যে আসলে গতকালকে যে মরিচ ছিল হঠাৎ করে এত টাকা বেড়ে গেলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর বিক্রেতাদের বক্তব্য, তাদের দাবি যে গত কয়েকদিন এলসি যে মরিচটা অর্থাৎ ভারত থেকে এই মরিচটা আমদানি বন্ধ থাকার কারণে বাজারে সরবরাহ কম ছিল, যে কারণে পাশাপাশি এই দাম বৃদ্ধির সমস্যা তৈরি হয়েছে। এছাড়াও যে ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে যে মরিচ আবাদ হয়ে থাকে, সেই মরিচ যে ফসলের ক্ষেতগুলো সেখানে এবছর খরার কারণে তুলনামূলক মরিচ ক্ষেত নষ্ট হয়েছে। আর বৃষ্টির কারণে মরিচ উত্তোলন করতেও সমস্যা হয়। হঠাৎ করে এই গত 2 দিনে মরিচের বাজার বৃদ্ধি পাচ্ছে বলে আমাদের জানিয়েছেন ব্যবসায়ীরা। আমি কথা বলেছি ফরিদপুরের কৃষি অধিদপ্তরের সাথে, তারা যেমনটি জানিয়েছেন গতবারের মতোই এবারও মরিচের যে আবাদ, সেই আবাদ হলেও উৎপাদন এবছর কম হচ্ছে, কারণ ফসল নষ্ট হওয়ার কারণে। পাশাপাশি এই অন্যান্য সবজির দাম কিছুটা কমতির দিকে বলে আমাদের জানিয়েছেন এই বিক্রেতারা এবং ক্রেতারা। যেমন সবজির আলু 55 টাকা বিক্রি হচ্ছে, এছাড়া পেঁয়াজ 100 টাকা দরে বিক্রি হচ্ছে। ফরিদপুরের অন্যান্য যে সবজি, সেই সবজি ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে হঠাৎ করে এই কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণে সরকারের কাছে তাদের দাবি যে অন্তর্বর্তী সরকারের যে দায়িত্বে যারা আছেন এবং ভোক্তা অধিকার সরবরাহ যে ভোক্তা অধিকারের যে কর্মকর্তারা আছে, তারা যদি সঠিকভাবে মনিটরিং করেন হয়তো দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। ইতিমধ্যে এই শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বাজার মনিটরিং করেছে কর্মকর্তাদের সাথে। বিভিন্ন বিষয়ে তারা বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলে মূল্য তালিকা নির্ধারণ করে সেই মূল্য তালিকা টানানোর কথা বলেছে, যেটার প্রভাব আমরা দেখেছি গত 2-3 দিন পড়েছে, অর্থাৎ পণ্যের দাম কিছুটা কমতির দিকে ছিল। হঠাৎ করে মরিচ সংকটের কারণে মাসুদুর, আপনাকে ধন্যবাদ। ফরিদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চলতি মাস জুড়ে সারা দেশে থাকবে বৃষ্টিপাত, তবে 23 আগস্ট পর্যন্ত 4 বিভাগে থাকতে পারে ভারী বৃষ্টি। এদিকে বৃষ্টির কারণে থাকছে পাহাড় ধসের আশঙ্কাও। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ, সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চলতি মাস জুড়ে সারা দেশে থাকবে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর বলছে 23 আগস্ট পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হতে পারে ভারী বৃষ্টি। তবে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরে বৃষ্টি তুলনামূলক কম থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ক্রমান্বয়ে সে উত্তর পশ্চিম দিকে ধাবিত হয়ে বৃষ্টিপাত ঘটাতে থাকে। এই যে পরিস্থিতি বৃষ্টিপাতের, এই বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী 23 আগস্ট পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় শনিবার ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোতে জারি হয় 3 নম্বর সতর্ক সংকেত। লঘুচাপের প্রভাবে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সকল সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে বৃষ্টির কারণে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। শনিবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সন্দ্বীপে 187 মিলিমিটার। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ি আলুটিলাতে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সারা দেশের সাথে জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, সকালে আলুটিলা সড়কে 2 দফায় পাহাড় ধস হয়। এ সময় বিদ্যুতের খুঁটিও উপড়ে সড়কের উপরে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড় ধসের কারণে কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারা দেশের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা ইউনিটের সদস্যরা সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, সড়ক থেকে তো মাটি সরানোর কাজ শুরু করছে ফায়ার সার্ভিস, সেটি কতদূর এগুলো? সড়ক যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? আর ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে যে যান চলাচল হয় সেই সড়কটি কিন্তু সকাল 7:30 একাদশের
হয়েছে এবং সেটি পরিষ্কার করার পরে সকাল 9:30টায় একটি বড় ধরনের পাহাড় ধস হয়েছে, যে কারণে আসলে সড়কটিতে অন্তত 5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। কিছুক্ষণ আগে আমরা খাগড়াছড়ি সড়ক বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন অল্প কিছুক্ষণ আগে এই সড়কটিতে যে মাটি ধসে পড়েছিল সেটি পরিষ্কার করে তারা যান চলাচল উপযোগী করেছে। আমি যদি আপনাকে সকালের পরিস্থিতি জানতে চাই, সকাল 9:30 থেকে কিন্তু এই সড়কটিতে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ি আলোকিত সড়কে যে সাপমারা এলাকা রয়েছে সেখানে বেশ বড় অংশ জুড়ে কিন্তু পাহাড় ধস হচ্ছে। একই সাথে সড়কের পাশে যে লাগোয়া পাহাড়ের যে গাছপালা ছিল সেগুলো কিন্তু সড়কের মধ্যে উঠে এসে এবং বিদ্যুতের খুঁটি কিন্তু সড়কের উপর পড়ে যায়, যে কারণে সেখান থেকে মাটি সরাতে বেশ সময় লাগে। বিষয়টা নিয়ে আমরা খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন যে বিষয়টা বলেছে, ঘটনার পরে কিন্তু ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি এবং মাটিরাঙ্গা ইউনিট তারা কিন্তু ঘটনাস্থলে যোগ দিয়ে মাটি সরানোর কাজ শুরু করে এবং তার বেশ কিছুক্ষণ পরে খাগড়াছড়ি সড়ক বিভাগ যাওয়ার পরে মূলত যে বড় পরিসরে যে অর্থাৎ তাদের যে যন্ত্রপাতি আছে সড়ক ও জনপদ বিভাগের সেগুলো দিয়ে কিন্তু মাটি সরানোর কাজ শুরু হয়। এই প্রায় 5 ঘন্টা চেষ্টার পরে কিন্তু সড়কটিতে যে ধরনের মাটি ছিল সেটি আসলে কোনো রকমে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা যায়। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আবার কিন্তু নতুন করে একটা ধসের সংখ্যা রয়েছে। আমরা আজকে খাগড়াছড়ি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে কথা বলেছি। গত 24 ঘন্টায় খাগড়াছড়িতে 45 সমীর মল্লিক, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রায় 3 ঘন্টা চাঁদপুর কুমিল্লা মহাসড়কে বিক্ষোভ করেন তারা। সকাল 11টার দিকে বৃষ্টির মধ্যেই ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। আজকের মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে আন্দোলনের জেরে চাঁদপুর কুমিল্লা সড়কের দুপাশে যানবাহন আটকে পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। 1 সপ্তাহের বেশি সময় ধরে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে। আইন সংস্কার করেও ভারতে কমেনি ধর্ষণের ঘটনা। চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে ধর্মঘট। মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দেয়া সহ দৈনিক আমার দেশ পত্রিকা আবারও প্রকাশের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বিএনপি ও সাংবাদিক নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দৈনিক আমার দেশ ও মাহমুদুর রহমানের উপর নির্যাতনের বিচার দাবিতে মানববন্ধন করে আমার দেশ পরিবার। এতে সংহতি জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন অবিলম্বে পত্রিকাটি পুনঃপ্রকাশের দাবি জানান। মানববন্ধন থেকে দৈনিক আমার দেশ পত্রিকার কর্মী ও সাংবাদিক নেতারা 124টি মামলা প্রত্যাহার করে মাহমুদুর রহমানকে দেশে ফেরানো এবং গণমাধ্যমের হয়রানি বন্ধের দাবি জানান। তেরো বছর যাবৎ আমার দেশ বন্ধ, সেই পত্রিকা অফিস সমস্ত কিছু ফেরত দিয়ে তার যা ক্ষতি হয়েছে, সাংবাদিকদের বেতন ভাতা সব কিছু নিয়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতি রাষ্ট্রকে বহন করতে হবে। সারা বাংলাদেশের মানুষ চায় আমার দেশ পড়তে এবং তারা হাজার হাজার মানুষ দাবি জানাচ্ছে। আমরা আশা করি আমার দেশ যাতে অতি দ্রুত প্রকাশিত হয় সেই ব্যবস্থাগুলো তারা নেবেন। কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদী গান কবিতায় সংহতি জানান তারা। ধর্ষণের সব ঘটনার বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান শিক্ষার্থীরা। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদও যোগ দেন শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচিতে। 8 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেলে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল ভারত। ঘটনার প্রতিবাদ ঢাকাতেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ভারতের আন্দোলনে সংহতি জানিয়ে শুক্রবার রাতে টিএসসিতে করা হয় সমাবেশ। প্রতিবাদী প্লাকার্ড হাতে অংশ নেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ কণ্ঠে চলে গান কবিতা। শুধু মৌমিতা নয়, সব নারীর নিরাপত্তা নিশ্চিত এবং সব ধর্ষণের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের প্রতি আমাদের সংহতি জানিয়ে আমরা এই প্রোগ্রামটা আজকে করেছি, যে ঢাকার মেয়েরাও রাত দখল করো, কারণ রাতও মেয়েদের, দিনও মেয়েদের এবং দুই বেলাতেই আমরা নিরাপত্তাটা চাই। এই রাস্তায় হাঁটতে, এই শহরে হাঁটতে, এই দেশের
মুদি দোকানে যেতে, হাসপাতালে যেতে, স্কুলে যেতে চিন্তা না করে যে আমি একটা মেয়ে, আমি রাস্তায় বের হতে পারবো না, এই ভয়টুকু যাতে তার মধ্যে না আসে। সমাবেশে বক্তারা বলেন, তনু মুনিয়া সহ অনেক ধর্ষণের ঘটনার বিচার এখনো হয়নি। টাকা ও পেশি শক্তির কাছে বিচার ব্যবস্থা যেন চাপা না পড়ে, নতুন সরকারের কাছে সেই দাবি তুলেছেন শিক্ষার্থীরা। রাষ্ট্রযন্ত্র যাতে এমন থাকে যে রাষ্ট্রযন্ত্র নিশ্চিত করবে যে এই দেশে কেউ হ্যারাসমেন্টের শিকার হবে না, কেউ ধর্ষণের শিকার হবে না। শুধুমাত্র মৌমিতা কিংবা তনু নয়, প্রতিটি দেশের প্রতিটি প্রান্তে যেসব নারীরা নির্যাতিত হয়, যেসব নারীরা ধর্ষিত হয়, তাদের জন্য সুষ্ঠু বিচার হয়। মেয়েরা রাত দখল করো এই ব্যানারে শুক্রবার রাত 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হয় সমাবেশ, চলে 12টা পর্যন্ত। এছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি তোলা হয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কলকাতার চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল গোটা দেশ। এর আগেও 2012 সালে দিল্লিতে গণধর্ষণের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল ভারত, যার জেরে সর্বনিম্ন 10 বছরের সাজা থেকে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধন করা হয় ধর্ষণ আইন। এরপরও ভারতে নিশ্চিত হয়নি নারীদের নিরাপত্তা। এর জন্য আইন থাকলেও তার বাস্তবায়ন না হওয়াকে দুষছেন বিশ্লেষকেরা। 2012 সালের 16 ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন 23 বছরের মেডিকেল শিক্ষার্থী জ্যোতি সিং, পুরো দেশ জুড়ে যিনি নির্ভয়া নামে পরিচিত। নৃশংস সে ঘটনার পর ধর্ষণ আইন সংশোধন করে ভারত সরকার। দীর্ঘ আইনি লড়াই শেষে 2020 সালের মার্চে ফাঁসি কার্যকর হয় 4 আসামির। অভিযুক্ত 6 জনের মধ্যে একজন নাবালক বলে সংশোধনাগার থেকে 3 বছর পর ছাড়া পায় সে। জেলের মধ্যে আত্মহত্যা করে আরেক অভিযুক্ত। আইন সংশোধন করেও ভারতে নিশ্চিত হয়নি নারীদের নিরাপত্তা। 2012 সালে ভারতে 25,000 ধর্ষণের মামলা নথিভুক্ত হয়। 2018 সালের তথ্য বলছে, সে বছর দেশজুড়ে প্রতি 15 মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন। মহামারীর মতো ছড়িয়ে পড়া এই অপরাধ দূর করতে কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গির উন্নতি প্রয়োজন বলছেন মানবাধিকার কর্মীরা। কঠোর শাস্তির বিধান থাকলেও আমরা তার বাস্তবায়ন দেখছি না। নির্ভয়ার দোষীদের বিচারের আওতায় আনতেও প্রায় 10 বছর অপেক্ষা করতে হয়েছে। শুধু প্রতিবাদ মিছিল করে এর সমাধান নেই। দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। মানসিকতার উন্নতি না হলে এই ধরনের অপরাধ চলতেই থাকবে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য মতে 2022 সালে উদ্বেগজনক হারে বেড়েছে নির্যাতনের সংখ্যা। সে বছর 31,000-এরও বেশি ধর্ষণের মামলার তথ্য মিলেছে, যার অর্থ প্রতিদিন গড়ে ধর্ষণের মামলা হয়েছে 86টি। মানবাধিকার সংস্থা ও কর্মীদের দাবি, বাস্তব চিত্র সরকারি নথিভুক্ত এই তথ্যের চেয়ে কয়েক গুণ বেশি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষণের মামলা হয় না। বিচার ব্যবস্থার প্রতি ভরসা না থাকায় আইনের দ্বারস্থ হন না ভুক্তভোগীরা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য মতে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হওয়ার হার ছিল মাত্র 27 থেকে 28%। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।